আচ্ছা, স্মার্টফোনে যখন কোনো নতুন অপারেটিং সিস্টেম আপডেট আসে তখন নোটিফিকেশনে ঠিক কী লেখা থাকে বলুন তো? সাধারণত তো লেখাই থাকে যে এই আপডেটটা মানে শুধু কিছু ছোটখাটো বাগ বা ত্রুটি ফিক্স করার জন্য। হ্যাঁ, ঠিক তাই। বলা হয় সিস্টেমকে আরেকটু মসৃণ করার জন্যই আপডেট। কিন্তু আপডেট শেষ হওয়ার পর ফোনটা রিস্টার্ট হলে দেখা যায় পুরো ইন্টারফেসটাই বদলে গেছে। ঠিক একদম। হয়তো পুরনো কিছু দরকারি অ্যাপ আর কাজই করছে না, সব সেটিংসে একেবারে ওলটপালট অবস্থা। হ্যাঁ, এমনটা তো প্রায়ই হয় আমাদের সাথে। তো যারা এই মুহূর্তে শুনছেন তাদের জন্য বলছি, আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ভারতের রাজনৈতিক কাঠামোর ঠিক এমনই একটি আপডেটের কথা আলোচনা করতে যাচ্ছি। নাম তার ডিলিমিটেশন, মানে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ। আচ্ছা, বাইরে থেকে দেখলে তো মনে হয় এটি কেবলই গণতন্ত্রের একটা রুটিন অ্যাডমিনিস্ট্রেটিভ আপডেট, তাই না? ঠিক বলেছেন, কিন্তু একটু গভীরে প্রবেশ করলে বোঝা যায় এটি আসলে ভারতের ক্ষমতার ভারসাম্যের এক বিশাল রিসেট বা পালাবদল। আজকের আলোচনার ভিত্তি হল রাজনীতি, সংবিধান এবং ফেডারেল কাঠামো নিয়ে লেখা বেশ কয়েকটি চমৎকার গবেষণাপত্র আর বিশ্লেষণী প্রবন্ধ। উম অপারেটিং সিস্টেমের আপডেটের এই উদাহরণটা কিন্তু বাস্তবের সাথে ভীষণ মিলে যায় এখানে। কারণ আমরা যখন কোনো রুটিন আপডেটের কথা ভাবি তখন মনে হয় সবকিছুই তো আগের মতো চলবে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ঐতিহাসিক দলিল আর সাংবিধানিক ধারাগুলো বিশ্লেষণ করলে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। ২০২৬ সালের পর এই ডিলিমিটেশন যখন শুরু হবে তখন ভারতের রাজনৈতিক ভারসাম্য খুব চুপচাপ কিন্তু অত্যন্ত গভীরভাবে বদলে যাবে। মানে আপনি বলতে চাইছেন এটা শুধু ম্যাপের ওপর নতুন করে দাগ টানা নয়? একদমই না। এটি আক্ষরিক অর্থেই ঠিক করে দেবে যে আগামী কয়েক দশকে ভারতের ক্ষমতা কোন অঞ্চলের হাতে কুক্ষিগতা থাকবে। বাপরে! আর সেই ভবিষ্যতের বিপদ বা সম্ভাবনাটা বোঝার আগে এই প্রক্রিয়াটি আসলে কি এবং এর পেছনের ইতিহাসটা জানা দরকার। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যায়। হ্যাঁ, বলুন। এই ডিলিমিটেশন জিনিসটা ঠিক কি? খুব সহজ ভাষায় বলতে গেলে জনসংখ্যা অনুযায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য নির্বাচনী সীমানা নতুন করে আঁকাই হল ডিলিমিটেশন। হ্যাঁ, এর পেছনের মূলনীতিটা তো ভীষণ সরল আর গণতান্ত্রিক। মানে ওই এক ব্যক্তি, এক ভোট এবং সমান মূল্য। ঠিক, কিন্তু এই কাজটা করে কারা? এই পুরো কাজটা করার দায়িত্ব থাকে সম্পূর্ণ স্বাধীন একটি সংস্থা, ডিলিমিটেশন কমিশনের উপর। জানেন তো, ভারতের সংবিধানে এই কমিশনকে প্রচণ্ড ক্ষমতা দেওয়া হয়েছে। তাই নাকি? হ্যাঁ, সাধারণত এই কমিশনে থাকেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই কমিশনের আদেশকে ভারতের কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না। একটু থামাবো এখানে। কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না? এমনকি সুপ্রিম কোর্টেও নয়? না, সুপ্রিম কোর্টেও না। এটা তো বিশাল ক্ষমতা। কিন্তু কেন এমন সুরক্ষা দেওয়া হলো? একটি গণতান্ত্রিক দেশে তো যে কোনো সরকারি সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করার সুযোগ থাকা উচিত। এর পেছনে একটা খুব যৌক্তিক কারণ আছে আসলে। ধরুন, কমিশন সীমানা বদল করল, আর কোনো রাজনৈতিক দল দেখল যে এতে তো তাদের জেতার সম্ভাবনা কমে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো হতেই পারে। তখন তারা যদি সাথে সাথে কোর্টে গিয়ে একটা স্থগিতাদেশ বা স্টে অর্ডার নিয়ে আসে, তাহলে তো নির্বাচনের পুরো প্রক্রিয়াই বছরের পর পর আটকে থাকবে। নির্বাচন তো আর অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা যায় না। হো, আচ্ছা, বুঝতে পেরেছি। মানে রাজনৈতিক স্বার্থেকেও যাতে বিষয়টিকে প্রলম্বিত করতে না পারে। একদম। আর এই কমিশন কিন্তু ১৯৫২, ১৯৬৩ এবং ১৯৭৩ সালে অত্যন্ত সফলভাবে সীমানা পুনর্নির্ধারণের কাজ করেছিল। কিন্তু সমস্যা আর স্থবিরতা শুরু হলো এর ঠিক পর থেকে। ঠিক। আর এখানেই ইতিহাসের টাইম মেশিনটা আমাদের একেবারে চমকে দেয়। ১৯৭৬ সালে 42nd সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ডিলিমিটেশন প্রক্রিয়াটাকে ফ্রিজ বা স্থগিত করে দেওয়া হলো। হ্যাঁ, বলা হলো আপাতত আর কোনো সীমানা বদল হবে না। এরপর ২০০১ সালে এসে ৮৪তম সংশোধনীর মাধ্যমে এই স্থগিতাদেশের মেয়াদ আরও ২৫ বছর বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করা হলো। এর মানেটা কি দাঁড়াচ্ছে ভেবে দেখেছেন? মানে আমরা এখনো সেই পুরনো হিসেব নিয়েই চলছি? ঠিক। ২১ শতকে দাঁড়িয়ে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ভারতের মতো বিশাল একটা দেশের সংসদীয় প্রতিনিধিত্ব নির্ধারিত হচ্ছে সেই ১৯৭১ সালের জনসংখ্যার ডেটা দিয়ে।
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এটা তো অনেকটা ১৯৭১ সালে কিনা জামা আজ পরার মতো ব্যাপার। হ্যাঁ, অথচ এই ৫০ বছরে আমাদের শারীরিক কাঠামো পুরোপুরি বদলে গেছে। ঠিক, জোর করে সেই পুরনো জামা গায়ে গড়ানোর চেষ্টা চলছে। একটা আধুনিক গণতন্ত্র কিভাবে এত পুরনো ডেটার উপর ভিত্তি করে চলতে পারে? শুনতে অবাক লাগলেও এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। ৯৭ সাল মানে তো ওই জরুরি অবস্থার সময়। সেই দশকে ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি ছিল জনসংখ্যা বিস্ফোরণ। সরকার তখন ফ্যামিলি প্ল্যানিং নিয়ে খুব আগ্রাসী ছিল। একদম। রাষ্ট্র তখন মরিয়া হয়ে চেষ্টা করছিল জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে। এখন সেই সময় যদি ডিলিমিটেশন চালু থাকত, তাহলে কি হতো বলুন তো? মানে জনসংখ্যা বাড়লে তো আসনও বেড়ে যেত। ঠিক ধরেছেন। যে রাজ্যগুলো রাষ্ট্রের কথা না শুনে জনসংখ্যা বাড়তেই দিত, তারা সংসদে বেশি আসন পেয়ে পুরস্কৃত হতো, আর যে রাজ্যগুলো সফলভাবে জনসংখ্যা কমাত, তারা আসন হারাত। বাপে, এ তো সাংঘাতিক ব্যাপার। এই সাংঘর্ষিক পরিস্থিতিটা এড়ানোর জন্যই রাষ্ট্র রাজ্যগুলোকে আশ্বস্ত করেছিল যে তোমরা জনসংখ্যা কমালে তোমাদের রাজনৈতিক ক্ষমতা কমবে না। সেই জন্যই ওই স্থগিতাদেশ। কিন্তু সেই সময়ের ওই সাময়িক সমাধানটাই তো আজ এক ধরনের ভয়াবহ স্থিবিরতায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া আটকে থাকাটা এখন নিজেই তো একটি অন্যায়ের রূপ নিয়েছে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আমি যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই, আজকের দিনে দাঁড়িয়ে কেরালার একজন এমপি গড়ে হয়তো ১৫ থেকে ১৮ লাখ মানুষের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে উত্তরপ্রদেশ বা রাজস্থানের সংখ্যাটা অনেক বেশি। ঠিক, সেখানকার একজন এমপি প্রতিনিধিত্ব করেন ২৫ থেকে ৩০ লাখ মানুষের। তার মানে উত্তর ভারতের একজন সাধারণ নাগরিকের ভোটের মূল্য দক্ষিণ ভারতের একজন নাগরিকের ভোটের মূল্যের চেয়ে কার্যত অনেক কম হয়ে গেছে। একদম ঠিক বলেছেন। আর পুরনো জামা যেহেতু আর ফিট হচ্ছে না, তাই ২০২৬ সালের পর নতুন সীমানা তো আঁকতেই হবে। উপায় নেই। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আসল রাজনৈতিক জটিলতা। এই স্থবিরতা ভাঙার যে মুহূর্তটা আসছে, সেটা একটা চরম সংঘাতের ক্ষেত্র তৈরি করেছে। এখানটার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল, আমরা এখানে এমন একটা দ্বন্দ্ব দেখছি যেখানে দুটি পক্ষই নিজেদের জায়গায় সম্পূর্ণ সঠিক। আচ্ছা, মানে দুটি সঠিক নীতির মধ্যে লড়াই হচ্ছে। হ্যাঁ, একদিকে রয়েছে উত্তরের রাজ্যগুলো, যেমন উত্তরপ্রদেশ, বিহার। গত কয়েক দশকে সেখানে জনসংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আর অন্যদিকে রয়েছে দক্ষিণের রাজ্যগুলো, যেমন কেরালা, তামিলনাড়ু, যারা রাষ্ট্রের কথা শুনে অত্যন্ত সাফল্যের সাথে নিজেদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে। একদম। আর এখানেই তৈরি হচ্ছে সেই বিশাল নৈতিক দ্বন্দ্ব বা এথিক্যাল ডিলেমা। মানে নতুন করে ডিলিমিটেশন হলে উত্তরের রাজ্যগুলো লোকসভায় অনেক বেশি আসন পেয়ে যাবে, আর দক্ষিণের রাজ্যগুলো জাতীয় রাজনীতিতে তাদের ক্ষমতা হারিয়ে ফেলবে। ঠিক। দক্ষিণের রাজ্যগুলোর দিক থেকে প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত। আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো ভালো একটা কাজ করলাম, আর এখন কি তারই শাস্তি হিসেবে আমাদের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেওয়া হবে? এই নৈতিক প্রশ্নটা তো এড়িয়ে যাওয়ার কোনো উপায় দেখছি না। দক্ষিণের রাজ্যগুলো শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতেই যে মডেল তৈরি করেছে, তার জন্য তো তারা প্রশংসাই পেতে পারে। হ্যাঁ, কিন্তু ডিলিমিটেশনের ফলে যদি তাদের আসন সংখ্যা আনুপাতিক হারে কমে যায়, তবে সেটা তাদের কাছে এক ধরনের রাজনৈতিক শাস্তি বলেই মনে হবে। বিষয়টা কিন্তু শুধু আসনের নয়, অর্থনীতিও জড়িত। ট্যাক্সের ব্যাপারটা বলছেন তো? হ্যাঁ, দক্ষিণের রাজ্যগুলো জাতীয় কর সংগ্রহে বিশাল অবদান রাখে, কিন্তু ফাইন্যান্স কমিশনের মাধ্যমে তারা যে পরিমাণ টাকা কেন্দ্রে জমা দেয়, তার চেয়ে অনেক কম টাকা তারা রাজ্য পরিচালনার জন্য ফেরত পায়। কারণ বেশি টাকা চলে যায় পিছিয়ে পড়া এবং বেশি জনসংখ্যার রাজ্যগুলোতে। একদম। দক্ষিণের রাজ্যগুলো এমনিতেই এই অর্থনৈতিক বৈষম্য মেনে নিয়েছে জাতীয় স্বার্থে। এখন যদি তাদের রাজনৈতিক ক্ষমতাও কেড়ে নেওয়া হয়, তবে সেটা তো একটা বড় ধরনের অসন্তোষ তৈরি করবে। কিন্তু একটু দাঁড়ান, আমি যদি বিষয়টার উল্টো দিকটা দেখি, অর্থাৎ উত্তর ভারতের দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, বলুন। গণতন্ত্র তো দিন শেষে সংখ্যারই খেলা, তাই না? উত্তরের রাজ্যগুলোতে যদি সত্যিই সত্যি বেশি মানুষ থাকে, তবে জাতীয় স্তরে তাদের কণ্ঠস্বর তো বেশি জোরালো হওয়াই উচিত। গাণিতিক দিক থেকে দেখলে কথাটা ভুল নয়। হ্যাঁ, একজন নাগরিকের ভোটের মূল্য তো ভারতের সব জায়গায় সমান হতে হবে। কেরালায় একজন মানুষের ভোটের যা ওজন, উত্তরপ্রদেশেও তো তাই হওয়া উচিত।
এটাই তো গণতন্ত্রের গাণিতিক সত্যি। হ্যাঁ, আপনার এই যুক্তিটা একেবারে অকাট্য। আর এটাই ডিলিমিটেশনের প্রধান আইনি ও সাংবিধানিক ভিত্তি। যদি আমরা ডিলিমিটেশন না করি তাহলে তো উত্তরের মানুষদের সমান প্রতিনিধিত্বের অধিকার থেকে দশকের পর দশক ধরে বঞ্চিত করা হবে। ঠিক। গাণিতিক দিক থেকে দেখলে সেটা এক ধরনের বঞ্চনা। কিন্তু সমস্যাটা হল, ভারত তো কেবল কিছু বিচ্ছিন্ন মানুষের ভিড় বা সংখ্যার যোগফল নয়। মানে ফেডারেল কাঠামোর কথা বলছেন? হ্যাঁ, ভারত হল বহু রাজ্যের একটি ইউনিয়ন। যখন আমরা একটি ফেডারেল কাঠামোর কথা বলি, তখন কেবল সংখ্যার সংখ্যাগরিষ্ঠতাই তো শেষ কথা হতে পারে না। প্রতিটি রাজ্যের একটা ন্যূনতম ভারসাম্য থাকাটা জরুরি। একদম। যদি আমরা কেবল গাণিতিক সত্যির ওপর নির্ভর করে আসন বণ্টন করি, তবে আমরা হয়তো সাংবিধানিক ন্যায্যতা পাব, কিন্তু সেটা এক মারাত্মক রাজনৈতিক অসাম্য তৈরি করতে পারে। আর এখানে এই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, কারণ আমরা যদি ফেডারেল কাঠামোর দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে এটা কেবল মানচিত্রের উপর নতুন দাগ টানা নয়। এটা একটা নীরব ক্ষমতার পালাবদল। ঠিক, এটা অনেকটা একটা বোর্ড গেম খেলার মতো। ধরুন অনেকগুলো খেলোয়াড় আছে, সবাই একটা নির্দিষ্ট নিয়মে খেলছে, সবার হাতে একটা করে ছক্কা, কিন্তু মাঝপথে হঠাৎ করে নিয়ম বদলে গেল। আর একজন খেলোয়াড় একটা ছক্কার বদলে ৩টে ছক্কা চালার সুযোগ পেয়ে গেল। একদম তাই। নিয়ম অনুযায়ী হয়তো সেটা ঠিক, কারণ বোর্ডে তার ভোটই বেশি বা জনসংখ্যা বেশি, কিন্তু অন্য খেলোয়াড়দের তখন প্রতারিত মনে হওয়াই তো স্বাভাবিক। হ্যাঁ, তারা তো ভাববেই যে পুরো খেলাটাই এখন একজনের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। বোর্ড গেমের এই উদাহরণটা যদি বাস্তবের মাটিতে ফেলি, তবে দেখা যাবে এই ৩টা ছক্কা চালার ক্ষমতাটা কী ধরনের প্রভাব ফেলতে পারে। আচ্ছা, একটু বিস্তারিত বলুন তো ব্যাপারটা। দেখুন, বর্তমান লোকসভায় ৫৪৩টি আসন রয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশের হাতেই আছে ৮০টি আসন। এখন গবেষকরা যে প্রজেকশন করছেন, তাতে দেখা যাচ্ছে জনসংখ্যার ভিত্তিতে নতুন করে আসন বণ্টন হলে কি হবে? শুধু উত্তরপ্রদেশের আসন সংখ্যা ৮০ থেকে বেড়ে ১৪০ বা তার বেশি হয়ে যেতে পারে। অন্যদিকে কেরালার মতো রাজ্যের আসন ২০ থেকে কমে যেতে পারে বা একই থাকতে পারে। বাপরে! যেখানে সামগ্রিকভাবে লোকসভার মোট আসন সংখ্যা হয়তো ৮০০ পার হয়ে যাবে। ঠিক। এর মানে হল, সংসদে দক্ষিণের রাজ্যগুলোর আনুপাতিক হার চরমভাবে কমে যাবে। একেই তো বিশ্লেষকরা বলছেন সাইলেন্ট পাওয়ার শিফট মেকানিজম বা ক্ষমতার নীরব হস্তান্তরের মাধ্যম। তার মানে জাতীয় নীতি নির্ধারণে বিরোধী কণ্ঠস্বর বা অন্যান্য অঞ্চলের প্রভাব একেবারে মুছে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। হ্যাঁ, আশঙ্কাটা তো প্রবল। সংসদে যদি উত্তর ভারতের কয়েকটা রাজ্যের আসন সংখ্যা এতই বেড়ে যায় যে কেবল তাদের সমর্থন নিয়েই কেন্দ্রে সরকার গঠন করা সম্ভব, তবে সেই সরকার তো শুধু ওই নির্দিষ্ট অঞ্চলগুলোর স্বার্থই দেখবে। একদম ঠিক বলেছেন। দক্ষিণের রাজ্য বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দাবি দেওয়া, তাদের ভাষার অধিকার বা আঞ্চলিক সমস্যা তখন জাতীয় স্তরে আর গুরুত্বই পাবে না। বিরোধী দৃষ্টিকোণ থেকে এই আশঙ্কাটাই প্রবল যে আসনের এই ভারসাম্যহীনতা ফেডারেল কাঠামোর ন্যূনতম ভারসাম্যকে পুরোপুরি নষ্ট করে দেবে। এটি আর তখন পুরো দেশের সরকার থাকবে না, তাই না? ঠিক, এটি হয়ে উঠবে নির্দিষ্ট একটি অঞ্চলের সংখ্যাগরিষ্ঠতার সরকার। ঠিক এই কারণে বিষয়টা এত স্পর্শকাতর এবং বিস্ফোরক। ডেলিমিটেশন তো সরাসরি রাজনৈতিক কোনো প্রক্রিয়া নয়। নির্বাচন কমিশন একটি স্বাধীন বডি হিসেবেই কাজ করবে। হ্যাঁ, কিন্তু এর ফলাফল ডিপলি পলিটিক্যাল বা গভীরভাবে রাজনৈতিক। যখন কোনো দেশের সংসদীয় ব্যবস্থায় একটি নির্দিষ্ট অঞ্চল এত বড় একটা সুবিধা পেয়ে যায়, তখন শুধু যে সরকার গঠনের সমীকরণ বদলায় তা নয়। আর কি বদলায়? এটি বদলায় নীতির অগ্রাধিকার, বাজেটের অর্থের বরাদ্দ, এমনকি জাতীয় কথোপকথনের সুরও। এই একচেটিয়া আধিপত্যের ভয়টাই আজ অহিন্দিভাষী এবং দক্ষিণের রাজ্যগুলোকে সবচেয়ে বেশি তাড়িয়ে বেড়াচ্ছে। কারণ তাদের মনে হচ্ছে তারা জাতীয় রাজনীতিতে চিরস্থায়ী সংখ্যালঘুতে পরিণত হতে যাচ্ছে। একদম। কিন্তু একটা ব্যাপার খেয়াল করুন, এতক্ষণ আমরা যে নিয়মকানুনের কথা বলছিলাম, এই নতুন নিয়মে ২০২৬ সালের পর সীমানা আঁকতে গেলে তো একটা আপডেটেড রুল বুক বা নিখুঁত ডেটাবেস দরকার। হ্যাঁ, সেটা তো অবশ্যই লাগবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল যে তথ্যের ওপর ভিত্তি করে এই পুরো ক্ষমতার পালাবদলটা ঘটবে, সেই রুল বুকটাই এখনও আমাদের হাতে নেই। আপনি জনগণনার কথা বলছেন তো? ঠিক। ডিলিমিটেশনের প্রধান ভিত্তি তো হল সেন্সাস বা জনগণনার ডেটা। কোথায় কত মানুষ বেড়েছে বা কমেছে
তার একেবারে লেটেস্ট পরিসংখ্যান ছাড়া তো সীমানা বদল করা অসম্ভব। হ্যাঁ, আর এটাই সবচেয়ে অদ্ভুত ব্যাপার। অথচ ভারতের ইতিহাসে গত ১৩০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ২০২১ সালের জনগণনা এখনও সম্পন্ন হয়নি। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিলিমিটেশনের মতো একটি বিশাল সাংবিধানিক প্রক্রিয়া শুরু করার জন্য হাতে একদম সদ্য এবং বিতর্কহীন তথ্য থাকা প্রয়োজন। সেটাই তো আমার প্রশ্ন। যেখানে ২০২১ সালের জনগণনাই হয়নি, সেখানে ২০২৬ সালের সীমানা নির্ধারণ কোন জাদু বলে হবে? হ্যাঁ, অসম্পূর্ণ বা পুরনো তথ্যের উপর ভিত্তি হলে এত বড় একটা প্রক্রিয়া তো শুরু হতে পারে না। যদি কোনো প্রজেকশন বা আনুমানিক ডেটা ব্যবহার করা হয়, তবে তো পুরো বিষয়টি আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে। একেই তো উত্তর বনাম দক্ষিণের একটা বারুদস্তূপ তৈরি হয়ে আছে। তার উপর যদি ডেটা নিয়ে স্বচ্ছতা না থাকে, তবে সেটা তো একটা বড় ধরনের আস্থার সংকট জন্ম দেবে। এটি একটি অত্যন্ত গভীর সংকট। কোনো দেশের সীমানা পুনর্নির্ধারণের মতো প্রক্রিয়া কখনোই পুরনো তথ্যের উপর নির্ভর করে হতে পারে না। একদমই না। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তখন বুঝতে পারব যে গণতন্ত্র কেবল আসন সংখ্যার হিসেব বা মেজরিটির গাণিতিক খেলা নয়। এটি মূলত আস্থার একটি চুক্তি। আস্থার চুক্তি, কথাটা খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং অঞ্চলের মানুষ একটি রাষ্ট্রের ছাতার তলায় এক হয়ে থাকে এই বিশ্বাস থেকে যে তাদের কণ্ঠস্বর শোনা হবে। কোনো কারণে যদি কোনো অঞ্চলে এই আস্থা ভেঙে পড়ে, তা সে তথ্যের অভাব হোক বা ক্ষমতার একপেশে বণ্টনের কারণেই হোক, ঠিক, তখন তা কেবল একটি নির্বাচনী বিতর্ক হয়ে থাকে না, তা একটি পূর্ণাঙ্গ সাংবিধানিক সংকট ডেকে আনতে পারে। তাহলে এইসব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? একদিকে আমরা পুরনো ডেটা নিয়ে অনন্তকাল বসে থাকতে পারি না, আবার শুধু জনসংখ্যার অন্ধ হিসেব কষলেও দেশের একটা বড় অংশ নিজেদের ক্ষমতাহীন মনে করবে। হ্যাঁ, জটটা তো এখানেই পেকেছে। এই জট খোলার উপায় কি? সোর্সগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্লেষক এবং রাজনৈতিক চিন্তাবিদদের তরফ থেকে কিছু সম্ভাব্য সমাধানের কথা উঠে আসছে। হ্যাঁ, বেশ কিছু আকর্ষণীয় সমাধানের প্রস্তাব কিন্তু রয়েছে। তারা বলছেন, ডিলিমিটেশন হোক, কিন্তু এর সাথে এমন কিছু সুরক্ষার প্রাচীর বা সেফগার্ড রাখতে হবে যাতে ফেডারেল কাঠামো ভেঙে না পড়ে। যেমন একটি বড় প্রস্তাব হল হঠাৎ করে লোকসভার আসনের বিশাল কোনো পরিবর্তন না করা। মানে রাতারাতি ক্ষমতার ভরকেন্দ্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে না দিয়ে প্রক্রিয়াটিকে ধাপে ধাপে করা। একদম। আরেকটি প্রস্তাব হল রাজ্যসভার ক্ষমতা ও গঠন কাঠামো নিয়ে নতুন করে ভাবা। লোকসভায় হয়তো জনসংখ্যার ভিত্তিতে আসন বণ্টন হল, কিন্তু রাজ্যসভায় সব রাজ্যের জন্য সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেতে পারে। ও আচ্ছা, যেমনটা আমেরিকার সেনেটে রয়েছে আর কি। হ্যাঁ, ঠিক তাই। এতে একটি ব্যালেন্স তৈরি হবে। এছাড়াও সোর্সগুলোতে এমন কোনো নতুন ফর্মুলার কথাও ভাবা হচ্ছে যা শুধুমাত্র জনসংখ্যাকেই একমাত্র মাপকাঠি হিসেবে ধরবে না। হ্যাঁ, হয়তো সেখানে রাজ্যের পারফরমেন্স, জনসংখ্যা নিয়ন্ত্রণে তাদের সাফল্য, অর্থনৈতিক অবদান, এই সবকটি বিষয়কে মিলিয়ে একটি নতুন মডেল তৈরি করা যেতে পারে। উদ্দেশ্য হল এমন একটা ব্যবস্থা তৈরি করা যা জনসংখ্যা এবং যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য উভয়কেই সম্মান করে। ঠিক, আমাদের এমন একটা পদ্ধতি খুঁজে বের করতে হবে যেখানে প্রক্রিয়াটি কেবল খাতা কলমের ন্যায্য হবে তাই নয়, এর ফলাফল বা আউটকামটাও সমতাভিত্তিক হবে। ডিলিমিটেশন তো কোনো সাদামাটা প্রশাসনিক কাজ নয়। না, এটি আগামী দিনের ভারতের রূপরেখা নির্ধারণ করার হাতিয়ার। এটি কি শেষ পর্যন্ত গণতন্ত্রের একটি সংস্কার হিসেবে দেখা দেবে, নাকি ক্ষমতার একপাক্ষিক পুনর্বিন্যাস ঘটাবে, তার ওপরই নির্ভর করছে ভবিষ্যৎ। যদি অন্ধভাবে শুধু সংখ্যার ওপর ভিত্তি করে এই প্রক্রিয়া চালানো হয়, তবে তা দেশের ভেতরে এক গভীর রাজনৈতিক বিভাজন তৈরি করতে পারে। একদম ঠিক বলেছেন। আজকের আলোচনা থেকে অন্তত এইটুকু পরিষ্কার যে এই পুরো বিষয়টা শুধু রাজনৈতিক দলগুলোর আসন পাওয়ার হিসেব নিকেশ নয়, এর সাথে সাধারণ মানুষের অধিকার সরাসরি যুক্ত। হ্যাঁ, এই প্রক্রিয়াই তো ঠিক করবে একজন মানুষের ভোটের মূল্য কতটুকু হবে। ঠিক, আর কেন্দ্র থেকে কোন রাজ্যের জন্য কি ধরনের নীতি তৈরি হবে সেটাও এটাই নির্ধারণ করবে। আর একেবারে শেষে এই পুরো আলোচনার উপর ভিত্তি করে একটা নতুন কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন আমাদের ভাবিয়ে তুলতে পারে। কি প্রশ্ন? আজ আমরা শুধু স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির ভিত্তিতে ক্ষমতার বণ্টনের কথা বলছি আর উত্তর বনাম দক্ষিণের সংঘাত দেখছি, কিন্তু একবার ভাবুন তো, আগামী কয়েক দশকে যদি জলবায়ু পরিবর্তন বা চরম অর্থনৈতিক সংকটের কারণে দেশের ভেতরেই বিশাল মাত্রায় মানুষের মাইগ্রেশন ঘটে, তখন কি হবে?
বাপরে, এটা তো একটা বিশাল ব্যাপার। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বা খরার কারণে যদি উপকূলীয় রাজ্যগুলো থেকে লাখ লাখ মানুষ অন্য কোনো নিরাপদ রাজ্যে গিয়ে বাস করতে শুরু করে, আর সংবিধানের শুধু জনসংখ্যার ভিত্তিতেই রাজনৈতিক ক্ষমতার বণ্টন হতে থাকে, তখন তো পুরো হিসেবই বদলে যাবে। একদম। তখন কি এই ডিলিমিটেশন প্রক্রিয়া দেশের ভেতরেই এক নতুন ধরনের রাজনৈতিক উদ্বাস্তু সংকট তৈরি করবে না? এমন পরিস্থিতি কি হতে পারে না যেখানে বিশাল বহিরাগত জনসংখ্যার চাপে স্থানীয় মানুষেরাই নিজেদের রাজ্যে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন হয়ে পড়বে? ডিলিমিটেশনের এই নিয়মে তখন কে পাবে রাজনৈতিক ক্ষমতা? যারা জন্মগতভাবে সেই মাটির মানুষ, নাকি যারা সংখ্যায় ভারী হয়ে সেখানে এসে বসতি স্থাপন করেছে? এই অত্যন্ত জটিল এবং অস্বস্তিকর প্রশ্নটি আজ ভাবার জন্য রেখে গেলাম, কারণ ভবিষ্যৎ হয়তো আমাদের ভাবনার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে।